অমানিসার রাত, আকাশের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই ক্ষণিকের নীলাভ আলোয় ফুটে উঠছে জরাজীর্ণ জমিদার বাড়িটা, যার নাম রায় চৌধুরী ভিলা। লোকমুখে যার রক্তবাড়ি নামেই বেশি পরিচিত। আর এই বাড়ির সীমানায় পা ফেলার সাহস গ্রামের কেউ করে না। অর্ণব যখন গাড়ি থেকে নামল তখন রাত 12টা বেজে গেছে। এমনকি তার শহরের ড্রাইভারও মূল ফটক পর্যন্ত আসতে রাজি হয়নি। তাকে গ্রামের শেষ মাথায় নামিয়ে দিয়ে এক প্রকার পালিয়েই গেছে। কারণ কালভৈরবপুর গ্রামটা যেন এক জ্যান্ত মৃত্যুপরী, যেখানে কোনো ঝিঝির ডাক নেই, কুকুরের কান্না নেই, আছে শুধু এক অদ্ভুত হাড় হিম করা নিস্তব্ধতা আর বাতাসের শোঁ শোঁ শব্দ, যা শুনে মনে হয় অদৃশ্য কেউ ক্রমাগত দীর্ঘশ্বাস ফেলছে। যা নতুন হরর নভেলের প্লটের খোঁজে আসা সাহসী ঔপন্যাসিক অর্ণবের মেরুদণ্ড দিয়েও এক হিমশীতল স্রোত নামিয়ে দিল। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার 70 ঊর্ধ্ব রহমত আলীর হাতে ধরা লণ্ঠনটা কাঁপছিল না, বরং তার এক চোখের সম্পূর্ণ সাদা মণিটা অন্ধকারে জ্বলজ্বল করছিল, এবং তার মুখে ঝুলে থাকা হাসিটা ছিল বড়ই ক্রূর ও রহস্যময়। সে অর্ণবকে যখন দোতলার দক্ষিণ দিকের সেই বিশাল মেহগনি আসবাবে সাজালো ঘরে নিয়ে যাচ্ছিল, তখন সিঁড়ির প্রতিটি ধাপ যেন ব্যথায় কোকিয়ে উঠছিল। আর রহমত আলী যাওয়ার সময় এক অশুভ সতর্কবাণী দিয়ে গেল, রাতে যদি নুপুরের শব্দ বা কান্নার আওয়াজ পাওয়া যায় তবে যেন ভুলেও দরজা খোলা না হয়, এবং ঘরের কোণায় রাখা সেই প্রকাণ্ড ধুলোমাখা অথচ অদ্ভুতভাবে চকচকে আয়নাটার দিকে যেন বেশিক্ষণ তাকানো না হয়। অর্ণব প্রথমে বিষয়টাকে গ্রামের কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিয়ে ল্যাপটপ খুলে বসল। কিন্তু রাত গভীর হবার সাথে সাথে আবহাওয়া বদলাতে শুরু করলো। রাত যখন 2টো, তখন হঠাৎ করেই ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল, এবং এক তীব্র পচা মাংসের গন্ধে ঘরটা ভরে উঠল, যা কোনো মতেই সহ্য করার মতো নয়। মনে হচ্ছিল যেন দেওয়ালের ওপাশেই কোনো বাসি লাশ পড়ছে। ঠিক তখনই সেই আয়নার গভীর থেকে ঘট ঘট শব্দ ভেসে আসতে লাগলো। কৌতূহলী হয়ে অর্ণব যেই আয়নার ধুলো মুছল, তার রক্তহিম হয়ে গেল, কারণ আয়নায় নিজের প্রতিবিম্বের বদলে সে দেখল তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে লাল বেনারসি পরা এক নারী, যার বেনারসিটা জায়গায় জায়গায় ছেঁড়া ও পোড়া, আর তার শরীর থেকে চামড়া খসে গিয়ে দগদগে মাংস বেরিয়ে আছে। সে ফিসফিস করে বলছে, আমার রূপ, আমার শরীর। যদিও অর্ণব ঝট করে পিছনে ফিরে দেখল ঘরে কেউ নেই। দ্বিতীয় রাতে অর্ণব জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে রইল। জ্বরের ঘরে সে শুনল করিডোর দিয়ে ভেসে আসছে এক ভারী নুপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম, যেন কেউ খুব কষ্টে পা টেনে টেনে তার দরজার দিকে এগিয়ে আসছে। সাথে সেই হাড় হিম করা ফিসফিসানি, আমার রক্ত ফেরত দে, তোদের বংশের শেষ রক্তবিন্দু দিয়ে আমি স্নান করব। আর তখনই দরজার নিচ দিয়ে গড়িয়ে এলো রক্ত মিশ্রিত একটা দলা পাকানো বস্তু। সেটা আর কিছু নয়, কেয়ারটেকার রহমত আলীর কাটা মুন্ডু, যার সেই সাদা চোখটা এখনো অর্ণবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং কাটা গলার নলি থেকে বুদবুদ করে রক্ত বেরোচ্ছে। প্রাণ ভয়ে অর্ণব যখন ঘর ছেড়ে পালাতে চাইল, সে দেখল পুরো বাড়িটা যেন জ্যান্ত হয়ে উঠেছে, দেওয়ালগুলো শ্বাস নিচ্ছে। আর সিঁড়ি দিয়ে নামার সময় সে দেখল নিচতলার বিশাল হল রুমে হাজার হাজার মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠেছে, আর সেই আলোর মাঝখানে শূন্যে ভেসে আছে সেই চামড়াহীন নারী, যে 2 হাতে 2টো মানুষের হাড় চিবোচ্ছে কর্মর কর্মর শব্দে। আর অর্ণবকে দেখে তার পোড়া মুখের গহ্বর হাঁ করে জানালো যে অর্ণবের পূর্বপুরুষেরা জমিদারির লোভে এক তান্ত্রিকের সুন্দরী মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, আর আজ সে অর্ণবের চামড়া দিয়ে নিজের নতুন শরীর বানাবে। অর্ণব নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল ঠিকই, কিন্তু এবার আর রক্ষা নেই। ঘরের দেওয়ালগুলো থেকে গল গল করে রক্ত চুইয়ে পড়তে শুরু করলো। মেঝের নিচ থেকে উঠে এলো অশরীরী ছায়ারা, আর সেই বিশাল আয়নাটা হঠাৎ ঝনঝন করে ভেঙে গেল, যার ভিতর থেকে বেরিয়ে এলো শত শত কালো পোড়া হাত, যা অর্ণবের পা খামচে ধরল এবং তাকে টেনে নিয়ে যেতে লাগলো ভাঙা আয়নার ভেতরের এক অনন্ত অন্ধকারের দিকে। অর্ণব নখ দিয়ে মেঝে আঁচড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করলো। তার নখ উপড়ে রক্ত বের হতে লাগলো, কিন্তু সেই নারী এবার তার ঠিক মুখের সামনে ভেসে এলো। পচা নিঃশ্বাস ছড়িয়ে তার হাড় ছাড় হাত দিয়ে অর্ণবের গলা টিপে ধরে বলল, আজ মুক্তি, আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো। পরদিন সকালে গ্রামের লোকেরা এবং পুলিশ এসে অর্ণব বা রহমত কাউকেই পেল না। শুধু ভাঙা আয়নার সামনে পড়ে থাকা ল্যাপটপ, অর্ণবের জামার কিছু ছেঁড়া টুকরো, আর মেঝের ওপর তাজা রক্ত দিয়ে লেখা একটাই শব্দ, মুক্তি। কিন্তু পুলিশ অফিসার যখন ভাঙা আয়নার টুকরোটির দিকে তাকালেন, তিনি শিউরে উঠলেন, কারণ কাঁচের প্রতিটি ভাঙা টুকরোতে দেখা যাচ্ছে অর্ণবের মুখ। সে চিৎকার করছে, কাঁদছে, আর তার কাঁধের ওপর বসে আছে সেই চামড়াহীন নারী, হাসছে এক পৈশাচিক হাসি। আজও অমাবস্যার রাতে কালভৈরবপুরের ওই অভিশপ্ত বাড়ি পাশ দিয়ে কোনো পথিক গেলে শুনতে পায় টাইপরাইটারের খটখট আওয়াজ, আর বাতাসের সাথে ভেসে আসা এক করুণ আর্তনাদ,
আমাকে বের করো, আমি মরে গেছি, কিন্তু আমি এখান থেকে বেরোতে পারছি না।